নমস্কার, আমি ডক্টর সুজন বিশ্বাস, একজন কোয়ালিফাইড অর্থোপেডিক সার্জন। আজকে অর্থোডক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুবই কমন একটা টপিক, আপনারা শুনে থাকবেন। এটার নাম হচ্ছে ফ্রোজেন শোল্ডার। কিন্তু রোগটা কী, কীভাবে বুঝবেন, কখন আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যাবেন এবং তার কী ট্রিটমেন্ট, সেটা নিয়েও একটু আলোচনা করব। সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, এটা কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা নিয়েও আপনাদের পথ দেখাবো। প্রথমে চলে আসি ফ্রোজেন শোল্ডার। এটা রোগটা আসলে কি? ফ্রোজেন শোল্ডারের অনেকগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এই নামটার মধ্যে এর প্যাথোলজি লুকিয়ে আছে। শোল্ডার জয়েন্টে যে ক্যাপসুল আছে সেটার মধ্যে অ্যাডহেশন হয়ে যায়, তার ফলে পেশেন্টের যে কোনো মুভমেন্ট পেনফুল হয়। পার্টিকুলারলি পেশেন্ট যখন প্রেজেন্ট করে, পেশেন্ট বলে আমি হাতটা উপরের দিকে তুলতে পারছি না, অর্থাৎ অ্যাবডাকশানটা তার পেনফুল মনে হয়। কিন্তু সবচেয়ে আর্লিয়েস্ট ইনভলভ হয় ইন্টারনাল রোটেশন, মানে হাতটা পেছন দিকে নিয়ে যাওয়া। রোগটার কি ট্রিটমেন্টকে আমি যদি সহজ সরলভাবে বলি, তাহলে ইনিশিয়ালি কিছু পেন কিলার, কিছু মাসেল রিল্যাক্সট্যান্ট আমরা দিই। এবার 5 দিন পরে যদি পেশেন্টের ব্যথা কমে যায়, তখন আমি আরও 5 দিন সেই পেন কিলার এবং মাসেল রিল্যাক্সট্যান্ট কন্টিনিউ করতে বলি, এবং তারপরে পেশেন্ট যখন ফিরে আসে তখন তাকে এক্সারসাইজগুলো আমি নিজেই দেখিয়ে দিই। যে পেশেন্টগুলো 5 দিন পরে বলে যে আমার ব্যথাটা এখনও কমেনি, তাকে আমি ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করি ফর আল্ট্রাসনিক থেরাপি, এবং পরবর্তীকালে ফিজিওথেরাপিস্টের গাইডেন্সেই পেশেন্ট এক্সারসাইজ শুরু করতে পারে। হরমোনাল ডিসঅর্ডার, মানে ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম আছে, তারা বেশি অ্যাফেক্টেড হয়। তার মানে এই নয় যে নর্মাল পেশেন্টদের এটা হয় না। এমনটাও হতে পারে যে 10 দিন পরেও ইভেন আফটার পেন কিলার, মাসেল রিল্যাক্সট্যান্ট, আল্ট্রাসনিক থেরাপি, হালকা স্টেরয়েড, এসবের পরেও ব্যথা কমছে না। সেই সময় আমি পেশেন্টকে এক্স রে করাই অন্য প্যাথোলজি কিছু আছে কি না সেটা জানার জন্য। একটা এপি ভিউ, অ্যাফেক্টেড শোল্ডার উইথ অ্যাক্সিলারি ভিউ করলে আমরা শোল্ডার জয়েন্টে কোনো আর্থ্রাইটিক চেঞ্জেস আছে কি না সেটা দেখে নিতে পারি সহজেই। আর খুব রেয়ারলি কোনো ক্ষেত্রে আমাদের এমআরআইও করার দরকার পড়তে পারে। যারা জেরিয়াট্রিক পেশেন্ট বা আফটার 60, সেই পেশেন্টদের ডিজেনারেটিভ রোটেটর কাফ টিআর বলে একটা অসুখ, এটা স্পন্টেনিয়াস রাপচার অফ রোটেটর কাফ, সেটা হতে পারে। সেটা ডায়াগনোস করার জন্যে ক্লিনিক্যাল এক্সামিনেশনের সঙ্গে সঙ্গে কনফার্মেটরি ইনভেস্টিগেশন হিসেবে এমআরআইয়ের দরকার পড়ে, এবং সেই মতো ট্রিটমেন্ট হয়। তাহলে আমরা যেটা বুঝলাম, ফ্রোজেন শোল্ডার হলে প্রথম কাজ হচ্ছে পেশেন্টের পেন কম করা। তার কারণ সেই সময় যদি এক্সারসাইজ স্টার্ট করা হয়, পেশেন্টের পেন আরও বেড়ে যাবে। প্রথমে ইনফ্লামেশনটা কমিয়ে নিয়ে তারপরে এক্সারসাইজ স্টার্ট করতে হবে। এক্সারসাইজ করার আগে জায়গাটাকে যদি একটু হট কম্প্রেশন দেওয়া যায়, যেমন হট ব্যাগ দিয়ে যদি একটু গরম করে নেওয়া যায়, তারপরে এক্সারসাইজ করা যায়, এবং এক্সারসাইজ শেষ হলে আইস প্যাক লাগানো যায়, তাহলে খুব ভালো কাজ করে। এই ধরনের পেশেন্ট এলে ইভেন আফটার রেমিশন অফ দ্য সিমটমস, আমি যেটা বলি যে আপনি যে শোল্ডার জয়েন্ট অ্যাফেক্টেড হয়েছে শুধুমাত্র সেই জয়েন্টেই নয়, অন্য দিকের জয়েন্টটাতেও সেম এক্সারসাইজগুলো করবেন, এবং এক্সারসাইজটা করা কখনো ছাড়বেন না। কারণ একবার হলে এই অসুখটা বারবার হওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে রিকারেন্স রেটটা অনেক হাই। এবার যাদের কখনো ফ্রোজেন শোল্ডার হয়নি, তারা কিভাবে রোগটাকে প্রিভেন্ট করবে? একটাই প্রিভেনশন আছে, সেটা হচ্ছে এক্সারসাইজ। আমাদের জয়েন্টটাকে সবসময় মোবাইল রাখতে হবে। আমাদের জয়েন্টটা যেন, দুদিকের জয়েন্টটা পুরোটা যেন ঘুরতে পারে। আপনি এই দিকের একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এই মুভমেন্টগুলো আপনি যদি করেন রোজ একবার দুবার,
তাহলে কিন্তু আপনার শোল্ডার জয়েন্টের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর সিম্পল যে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ ইউটিউবে আপনি খুঁজলেই ভিডিও পেয়ে যাবেন, সেই এক্সারসাইজগুলো করলেও আপনার ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা আর থাকবে না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ফ্রোজেন শোল্ডার সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন, আর অন্য কোনো টপিক নিয়ে যদি আপনার কিছু জানার থাকে আমাকে জানান, আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো।